যে গণভোটের বাস্তবায়ন প্রক্রিয়ার ক্ষেত্রে এটা বাস্তবায়ন করবে কি পার্লামেন্ট। তাহলে গণভোটটা যায় হলো থ্রু দ্য পার্লামেন্ট হয়ে যেতে হয়, পার্লামেন্ট হয়ে যাবে, এটা রাষ্ট্রপতি স্বাক্ষর করার আগে জনগণের কাছে যাবে, গিয়ে তারপর রাষ্ট্রপতি, এটা হলো গণভোটের লিগ্যালিটি অর্জনের মাধ্যম সারা পৃথিবীতে। এটা এখন এটা মানা হইল না। আরেকটা হলো এখানে ভাই বলে নোট অফ ডিসেন্টের কথা। নোট অফ ডিসেন্ট তো জামাতও দিছে, শুধু কি বিএনপি একা দিছে? জামাত অন্তত 4টা জায়গায় নোট অফ ডিসেন্ট দিছে, কিন্তু আপনারা নির্বাচনের আগে জামাত নোট অফ ডিসেন্ট দিছে আলাপ শুনছেন? নোট অফ ডিসেন্ট মানেই বিএনপি জুলাই গাদ্দার, বিএনপি সংস্কার বিরোধী, এই বয়ান শুনছেন না আপনারা? সমস্ত মিডিয়াতে শুনছেন না? তো এখানে জামাতও যে নোট অফ ডিসেন্ট দিছে, একটা দেখ, 2টা দেখ, 3টা দেখ, দিছে তো, কিন্তু সেটা নাই করে দিছে। এই হলো বয়ানের রাজনীতি। এখন এখানে 133টা অধ্যাদেশ জারি করছে ইন্টারিম গভর্নমেন্ট, তার মধ্যে 117টি অধ্যাদেশ প্রতিস্থাপন করা হয়েছে। জি, এর মধ্যে বাকি কিছু হইলো ল্যাপস হয়ে গেছে, যেমন গণভোট হয়ে গেছে, এই অধ্যাদেশের আর কোনো দরকার নেই এটা চিন্তা করার বা পরিপোষণ করার, এটা ল্যাপস হয়ে গেছে। আর বাকি যে জিনিসগুলো আছে, এই যে ভাই বললো সংসদ সচিবালয়, মানবাধিকার কমিশন, গুম কমিশন, এই সবগুলোর সাথে সংবিধান সংস্কারের প্রশ্ন জড়িত আছে। সংবিধান সংস্কারের ফয়সালা না করে এই আইনগুলো যেভাবে ইন্টারিমের আমলে করে, যেমন একটা গুমে আপনি 10 বছরের কারাদণ্ড রাখছেন, আবার এই সাইডে আইসিটি অ্যাক্টের একটা সমস্যা রয়ে গেছে, তাহলে আপনি এটা ফৌজদারি অপরাধ, আপনি 2-3টা আইনের মধ্য দিয়ে যখন আপনি এটা ওভারল্যাপ করবেন, তখন আসলে প্রকৃত বিচারটা হবে না, ভোগান্তি তৈরি হবে। ফলে আইনি কাঠামোটাও একটা স্বচ্ছতা, একটা আইন বাই আইনজীবী, কিন্তু আইন হইলেই তো হয় না, আইনের তো একটা লেজিটেমেসি লাগে, শুধু লিগ্যালিটি হয় না। লিগ্যালিটি কখন লিগ্যাল হয়? লেজিট হয় যখন। তাহলে লেজিটেমেসির কোশ্চেনটা বাদ দিয়ে শুধু যদি আপনি লিগ্যাল আসপেক্ট থেকে আইনজীবীর দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রকে দেখেন, তাহলে হবে না। রাষ্ট্র কোনো উকিল মুক্তার ব্যারিস্টারদের কাজ না। শুধু তাহলে আইনজীবীরা তাদের ব্যাখ্যার দরকার নো, বিপদে বলে শুধু তাদের ব্যাখ্যার দরকার হয় না, জনগণের দরকার হয়। জনগণের প্রয়োজনে আদালত, রাষ্ট্র, সবকিছু জনগণের ঠিক করে। হ্যাঁ, পঞ্চদশ সংশোধনী এইটা হাসিনা যেটা করছে, এটা অসাংবিধানিক ছিল ইটসেলফ। এটা হাসিনা গায়ের জোরে করছে, কিন্তু এটা যখন আদালত যখন রায় দেয়, যখন এটা রাষ্ট্রবিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা হয়, এটা কি এটা এই কারণে অবৈধ হয় যে এটা হাসিনা ফ্যাসিবাদ কায়েম করে করছে? নো, এটা অসাংবিধানিক, এই কারণে এটা অবৈধ। ফলে সংবিধান সংশোধনেরও প্রক্রিয়াটা সাংবিধানিক হইতে, এই কারণে আতিক ভাই বলছে যে আসলে তাল বানা হচ্ছে, এটা এবং তারা রাজনৈতিকভাবে রুখে দেবে। বলবে রাজনৈতিকভাবে রুখে দেয়, অসুবিধা কি? রাজনৈতিক রুখে দেওয়ার জন্য তারা আছে, এত বড় দল। হ্যাঁ, এটা কোট আনকোট তারা আরেকটি জুলাইয়ের কথাও তাদের বক্তৃতায় বা সমাবেশে তারা বলছেন। এটা জুলাই তো সকাল বিকাল নামতেছে, আমরা দেখতেছি, অসুবিধা নেই। সকাল নামবে মানুষ রাস্তায় নামলে আন্দোলন হবে, অসুবিধা কি? এগুলো কোনো সমস্যা না। প্রবলেম হলো যেটা আন্দোলন হলেও সমস্যা না, সমস্যা না। জনগণ তো আন্দোলন এক বুক আশা নিয়েই করে, সমাধানের জন্য করে, সমস্যার জন্য তো আন্দোলন করে না মানুষ। সেটাই তো আপনার এখন যে জায়গায় ছিলাম, তাহলে আরেকটা পয়েন্ট থেকে আলোচনা করেন যে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে এই যে অধ্যাদেশগুলো জারি হইল, জারি হওয়ার মধ্য দিয়ে বেশিরভাগই তো সরকার এক্সারসাইজ করছে। কেন এটা জারি করছে? সেই খণ্ডকালীন সরকারটাকে পরিচালনার স্বার্থে জারি করা। আপনার অধ্যাদেশ মানে কি? অধ্যাদেশ মানে হইল খণ্ডকালীন আইন, চিরদিনের জন্য জারি করা হয় না। তাইলে এই অধ্যাদেশগুলো জারি করার মধ্য দিয়ে বাংলাদেশের সমস্যা কি সমাধান হয়ে গেছিল? ইন্টারিমের আমলটা কেমন চলছিল? জনগণের আশা আকাঙ্ক্ষা কি পূর্ণ বাস্তবায়ন হয়ে গেছিল? আপনি বলবেন যে হ্যাঁ, 18 মাস যথেষ্ট সময় না, তাহলে 4 মাস 5 মাস খুব যথেষ্ট সময়। তো তাহলে এই অধ্যাদেশগুলো এক্সারসাইজ করার মধ্য দিয়েও রাষ্ট্রের যে গুণগত পরিবর্তন হয় না, সেটা তো ইন্টারিমের আমল জ্বলন্ত সাক্ষী। 1 নম্বর। আরেকটা 2 নম্বর দেখেন আপনি, সংস্কার দরকার না, পুনর্গঠন দরকার। কৃষি প্রধান বাংলাদেশ কৃষি সংস্কার কমিশনই হয়নি। এখন আমি যদি এই সংস্কারে আস্থা না রাখি, আমি জুলাই বিরোধী হয়ে যাব, আমি গাদ্দার হয়ে যাব, নানা কিছু হয়ে যাব। এই সংস্কার, এই যে এনজিও প্রজাতন্ত্রী সংস্কারের যে আইডিয়াটা, এইটা অগণতান্ত্রিক। এটার সাথে ডিপ স্টেটের একটা সম্পর্ক আছে। আমাদের সংস্কার না, আমাদের পুনর্গঠন লাগবে। এই যে ডিপ স্টেটের সম্পর্ক আছে, এটা কি আমি বলতেছি? এটা ক্যাবিনেট থেকে বাইরে হয়ে এসে অন্তর্বর্তীকালীন সরকারে যারা ছিল তারা বলে নাই, কিচেন ক্যাবিনেটের ব্যাখ্যা দেয় নাই। 12 মাসের বৈধতা কি? কোন 12 মাস? 12 মাস মানে অন্তর্বর্তীকালীন সরকারের কি বৈধতা থাকলো? অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা তো 18 মাস। 18 মাসের বৈধতা গণ অভ্যুত্থান এবং সম্মিলিত দলগুলো মিলে বৈধতা উৎপাদন করেছে, কিন্তু বৈধতা নিয়ে তার ভিতরে কিচেন ক্যাবিনেট করার জন্য তো তাকে দলগুলো দেয় নাই। আস্থার ঘাটতি তৈরি করার জন্য তো দলগুলো তাকে সমর্থন দেয় নাই। সেই কিচেন ক্যাবিনেটের কথা সজীব মাহমুদ ভুঁইয়া বলে নাই, সেই কিচেন ক্যাবিনেটের কথা তৌহিদ সাহেব বলে নাই, বলছে তো, এগুলো তো আমরা আবিষ্কার করি নাই। এখন
প্রবলেম হইল ভাই যেটা যে জায়গায় বললেন যে গণভোট এবং জুলাই সনদকে আমরা গোলায় ফেলতেছি না, আমরা গোলায় ফেলতেছি না। আমরা যে গণভোটে গিয়েছি, প্রথম কথা হলো আমি গণভোটের বিরুদ্ধে ছিলাম শুরুর থেকে, বিএনপি গণভোটে চলে গেছে, সেটা বিএনপির ব্যাপার। আমি রাজি ছিলাম যে একটা হলো গণপরিষদ নির্বাচন এবং জাতীয় ইলেকশন, তাহলে সমস্যা এই আপনি রাজি মানে আপনার মতামত, আমার মতামত, আপনার মতামত, রাইট। আমি রাজি হইতে বলতাম, হয়তো এটা আমি শুরুর থেকে বলতেছি। এই মতের সাথে তখন এনসিপিও একমত ছিল। তারা বৈঠকগুলো হঠাৎ করে কি মনে করে তাদের সঙ্গী জামাত যে স্বাক্ষর করে ফেললো, যাই হোক এটা অন্য আলোচনা তারা করছে। তো প্রবলেম হইল আপনি গণভোটে যেটা বিএনপি রাজি হয়েছে, সে যেটা জুলাই সনদ যেটা স্বাক্ষর করেছে উইথ নোট অফ ডিসেন্ট, সেটাতেই সে রাজি হয়েছে। কারণ গণভোটের এই 4টা যে আপনি ধারা দিলেন তার মধ্যে তো নোট অফ ডিসেন্টের ব্যাপারটাও আপনি ইনক্লুড করে গণভোটে গেছেন, ফলে কেন সে রাজি